তাহলে আমার যদি কোনো এই হ্যাঁ, বুঝতে আপনার কষ্ট যদি হয় আমার বাংলাটা তাহলে শুধু বলে দেন আমাকে। আমি চেষ্টা হ্যাঁ, করব। না আপনারও যদি আপনি যেগুলো সার্ভিস দিচ্ছেন বা যেগুলো নিয়ে ওয়েট লসের ওবেসিটি নিয়ে যে কাজগুলো করছেন ওগুলো সব বলবেন। আমি জিজ্ঞেস করব তারপরেও আপনি বলে যাবেন এগুলো। আমি যদি কোনো কিছু জিজ্ঞেস নাও করি আপনি প্রসঙ্গ টেনে ওইগুলো বলে ফেলবেন। হ্যাঁ? ঠিক আছে। কারণ হলো হয় কি যে মানে টাইম ম্যানেজ করা খুব টাফ, হ্যাঁ? আজকে আমরা নো যেহেতু একটা প্রবলেম। টাইম পেয়েছি আমরা অনেক হুম, আলোচনা করে ফেলবো আশা করি। ইনশাআল্লাহ। এই যে একটু দেখেন তো ও লাইভে গেলাম। আর আই থিংক আশফাক আপনাকে একটা বায়ো পাঠিয়েছে হ্যাঁ, যে জি। ওকে ঠিক আছে। সো তাহলে ওখানে ইন্ট্রোডাকশনটা। কই আমাদের আচ্ছা। Find it. To do it somewhere else. See, I have to go back to that. If they want to eat cereal, take it into the dining room or something. আসসালামু আলাইকুম। আমি ডক্টর গোলাম মোর্শেদ। আমি প্রায় আপনাদের সাথে আলোচনা করি হার্ট, ডায়াবেটিস, প্রেশার, স্ট্রোক এরকম বিভিন্ন মেডিকেল কন্ডিশন নিয়ে আলাপ করি, আপনাদের সচেতন করার চেষ্টা করি। তো আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম এবং বিশেষ অনুষ্ঠান এবং আমি খুবই এক্সাইটেড যে আমি খুব ভালো একজন এক্সপার্ট পেয়েছি। উনি আমেরিকান ডুয়াল বোর্ড সার্টিফাইড একজন স্পেশালিস্ট, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট প্লাস ওবেসিটি মেডিসিন স্পেশালিস্ট এবং আমার এই বিষয়ে কথা বলার খুব আগ্রহ ছিল, বাট আমি একজন এক্সপার্ট খুঁজতেছিলাম যে যার সাথে আলাপ করলে আমাদের যে ওবেসিটি যে একটা বড় বার্ডেন এবং সেটা যে অনেকগুলো মেডিকেল কন্ডিশন তৈরি করে। আমি যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করি, আপনাদের সচেতন করার চেষ্টা করি, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক, কিডনি ডিজিজ, এগুলো কিন্তু রুটে রয়েছে একটি কন্ডিশন এবং সেটা হলো ওবেসিটি বা ওজনাধিক্য। এই যে আমাদের এই যে ওজন বেশি বা ওবেসিটি, ওভারওয়েট, এটা কিন্তু একটা গ্লোবাল বার্ডেন এবং পাবলিক হেলথ বার্ডেন এবং এটা কিন্তু অনেকগুলো রোগ প্রডিউস করে আমাদের বডিতে তৈরি করে। তো আমরা এটাকে যদি ম্যানেজ করতে পারি তাহলে কিন্তু অনেকগুলো রোগের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি। তো আজকে আমাদের খুবই সৌভাগ্য এবং আমার দর্শক যারা আছেন, আমার অডিয়েন্স যারা আছেন, যারা ইউটিউবে বাংলাদেশে আমাকে ফলো করেন, প্লাস যারা বিভিন্ন দেশে থাকেন, আমেরিকাতে থাকেন, মিডল ইস্টে বিভিন্ন জায়গায় থেকে আমার চ্যানেল দেখেন, তাদের জন্য আমরা আজকে এই একটি বিশেষ প্রোগ্রাম নিয়ে এসেছি। তো এই প্রোগ্রামে যিনি অতিথি আর একটু পরিচয় করিয়ে দিই। উনি ইন্টারনাল মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রচেস্টার ইউনিভার্সিটি অফ রচেস্টার মেডিকেল সেন্টার, ওখানকার ইন্টারনাল মেডিসিনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং নিউ ইয়র্কের পিটসফোর্ডের ভাইটাল মেডিকেল কেয়ারের ভাইটাল হেলথ মেডিকেল কেয়ারের সিইও এবং ওবেসিটি মেডিসিন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং মানুষকে সার্ভিস দিচ্ছেন, এরকম একজন এক্সপার্ট। ওনার সাথে আজকে আমরা আলাপ করব। আমারও কতগুলো জানার ব্যাপার আছে সেগুলো জানবো, আমার দর্শকদের জন্য কতগুলো কোশ্চেনের উত্তর আমি খুঁজবো যাতে মানুষের এখান থেকে উপকার হয়।
তো আমি শুরুতে আমাদের যে আজকে স্পেশাল গেস্ট, আমাদের ওবেসিটি এক্সপার্ট ডক্টর সানিন সাইয়েদ, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। এবং আমি একটু আপনার সম্পর্কে জেনে নিতে চাই, আপনি কোথায় থাকেন, কোথায় কাজ করেন এবং কি কাজ করছেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি এখন নিউ ইয়র্কে থাকি। আমি ইন্টারনাল মেডিসিন, আপনি যে বলেছেন ইন্টারনাল মেডিসিন আর বোর্ড সার্টিফাইড in internal medicine and obesity medicine. I'm currently University of Rochester Associate Professor of Clinical Medicine. আমি সেখানে কাজ করি, teaching residency teaching এই প্রোগ্রামে। আর আমি also আমার নিজের ক্লিনিক খুলেছি, Vital Health Medical Care Weight Loss আর Wellness। সেখানে আপনি যেমন বলেছেন আমরা পেশেন্টদেরকে এডুকেট করি আর ট্রিট করি হোলিস্টিকলি ফর ওয়েট লস অ্যান্ড ওয়েলনেস। আর যেমন আগেন আপনি বলেছেন ওয়েট লসটা একটা অনেক বড় একটা সমস্যা, কারণ ওয়েট থেকে অনেকটা মেটাবলিক ডিজিজ হতে পারে, লাইক হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস আর স্ট্রোক আর হার্ট ডিজিজ। সো একবার যদি একটা সুস্থভাবে ওয়েটটা কমাতে পারি আর ওয়েটটা একটা হেলথি রেঞ্জে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ যে রিস্ক আছে এই ডিজিজগুলো ডেভেলপ করা, ওই রিস্কটা কমাতে চেষ্টা করি। সো সেই প্র্যাকটিসটা হলো আমার নিজের ক্লিনিকে ট্রিট করি। দেখা গেল যে আমি যে রোগগুলোর চিকিৎসা করি, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, তো এগুলোর তো রুট কজ এই ওবেসিটি। তাহলে তো রুট কজ যেটা, সেখানে যদি ইন্টারভেনশন দেয়া যায়, সেটাকে যদি রিভার্স করা যায়, তাহলে তো অনেক রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর ওটাও আমরা আসলে বলি প্রাইমারি প্রিভেনশন। একবার যখন একটা রোগ চলে আসে, ওইটা সামলাতে আর ভালো করাতে যে কষ্ট আর চেষ্টা থাকে, সেটা আরো অনেক বেশি যদি আগে থেকে আমরা যে জিনিসগুলো লাগে করতে ওই রোগটাকে প্রিভেন্ট করার জন্য। সো ডায়াবেটিস হওয়ার আগে, নাহলে হার্ট অ্যাটাক হওয়ার আগে কি জিনিসগুলো আমরা করতে পারি আমাদের এভরিডে লাইফে ওই রিস্কটাকে কমাতে। জি, আমিও সবসময় রোগীদের কিন্তু এটা বলি যে আপনি যদি একটু প্রিভেনশন, প্রতিরোধের এই পদক্ষেপগুলো নেন, তাহলে আপনার ভবিষ্যতে যে বড় বড় রোগগুলো হবে সেটা সামলাতে আপনার যে পরিমাণ কষ্ট হবে, টাকা খরচ হবে, আপনি কিন্তু তার চেয়ে কম খরচে কিন্তু আপনি লাইফস্টাইলটা যদি ম্যানেজ করে ফেলতে পারেন, ওবেসিটি ম্যানেজ করতে পারেন, অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ডায়েট, বিহেভিয়ার চেঞ্জ, এগুলো করে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী ওই রোগগুলো থেকেও আপনি মুক্তি পেলেন, টাকা খরচও কিন্তু আসলে কমে যায়। তো এ ব্যাপারে আমরা যারা প্রফেশনালস আছি, চিকিৎসক আছি, আমাদেরকে সচেতন করতে হবে। মানুষ তো বুঝে না, বিশেষ করে বাংলাদেশের মানুষদের তো আসলে প্রাইমারি হেলথ কেয়ারের ব্যাপারে অ্যাওয়ারনেসটা কম আছে, এটা একটা দিক। আর একটা হলো এখানে অনেক মিস ইনফরমেশন আছে আমাদের দেশে। হ্যাঁ, যেমন ওয়েট লস করতে, ওজন কমাতে গিয়ে তারা বিভিন্ন উপদেশ পেয়ে থাকে যেগুলো সায়েন্টিফিক না। এগুলো আমি আলোচনা করব। আপনি ইউএসএ তে থাকেন, ইউএস এফডিএ আসলে ওয়েট লস করার জন্য কি কি রিকমেন্ড করে, এগুলো আপনার কাছ থেকে আমরা জেনে নেব, আমাদের দর্শকরাও জানবে, তাহলে দর্শকদের মধ্যে আস্থা, কনফিডেন্স আরো বেড়ে যাবে। তো শুরুতে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই। ডব্লিউএইচও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এই ওজন নিয়ে এবং এই যে ওবেসিটি নিয়ে খুবই উদ্বিগ্ন, এবং এটার গ্লোবাল বার্ডেনও তো বেড়ে যাচ্ছে। ইভেন বাংলাদেশ একটা অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, সেখানেও দেখা যাচ্ছে যে এই ওবেসিটি প্রচুর বেড়ে যাচ্ছে। এবং আমরা আমাদের দেশে দেখছি যে কিছু কিছু রোগ ইদানিং খুব বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে। তো এটার কারণ ওবেসিটি কিনা, এটার আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ওবেসিটি বা ওজন বেশি থাকলে একজন মানুষের কি কি মেডিকেল কন্ডিশন বা কি কি রোগ দেখা দিতে পারে? সো একবার যখন ওজন বেড়ে যায়, না তাকে আমরা বলবো একটু পরে ওটা মানে কি, কিন্তু স্পেসিফিকলি যখন কারো ওজন বেড়ে যায়, তাদের অনেক রকমের ডিজিজ দেখা যাওয়া যায়। ওখানে মেটাবলিক কম্পোনেন্ট আছে আর ফিজিওলজিক অ্যানাটমিক কম্পোনেন্ট আছে। সো যখন অ্যানাটমিক কম্পোনেন্ট বলি, এটা যে ভারটা, দ্য ওয়েট যেটা বেড়ে যায়, এটা আমাদের জয়েন্টের জন্য খুবই কষ্ট। সো অনেক লোকরা ওভার টাইম তাদের আর্থরাইটিস হয়ে যায় আর তাদের জয়েন্টে ব্যথা বেড়ে যায়। লোকদের অলসো এই অ্যানাটমিক কজ থেকে যখন ওজনটা বেড়ে যায়, তাদের অলসো স্লিপ অ্যাপনিয়া হয়ে যায়। স্লিপ অ্যাপনিয়া হলো একটা ডিজিজ যেখানে লোকরা ঠিক মতন সারা রাত্রে ঘুমাতে পারে না। প্রত্যেক মিনিটে মিনিটে তাদের ঘুমটা ভেঙে যায়, কারণ তাদের নিঃশ্বাস কম হয়ে যায়, কারণ তাদের ওয়েটটা নেক সারকামফারেন্স একটু বেড়ে গেলে
তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় রাত্রে। প্রথম লোকরা বুঝতে পারে না, কিন্তু যখন মেবি যদি বেশি নাক ডাকা হয়, নাহলে যদি ঘুম থেকে উঠে খুব টায়ার্ড লাগে, ওই রকমের সাইন আছে স্লিপ অ্যাপনিয়ার জন্য। সো ওইগুলো এক রকমের সমস্যা যখন ওয়েটটা বেড়ে যায়। অন্য রকমের সমস্যা হলো মেটাবলিক ডিজিজ, যেখানে বডির মধ্যে চেঞ্জগুলো শুরু হতে থাকে, যেগুলো ওয়েট যখন বেড়ে যায় রিস্ক বেড়ে যায় অ্যাজ ওয়েল। সো একটা জিনিস হয় হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন হলো একটা হরমোন যেটা আমাদের বডি থেকে রিলিজ হয় যখন আমরা কোনো খাওয়া খাই। সে খাওয়াটা যখন খাই, ইনসুলিন সাহায্য করে ওই খাওয়াটা যখন ব্রেকডাউন হয় সব জায়গায় সুগারটা ঢুকাতে ঠিক মতন। কিন্তু যখন ওয়েট বেড়ে যায়, ইনসুলিন তার কাজটা করতে পারে না ঠিক মতন। এই সিচুয়েশনে লোকদের রিস্ক বেড়ে যায় ডায়াবেটিসটা ডেভেলপ করার জন্য। অলসো যখন এগুলো হয়, তাদের ফ্যাটি অ্যাসিড, লাইক আপনি প্রবাবলি বলেছেন যে তাদের কোলেস্টেরল আর এই খারাপ কোলেস্টেরলগুলো লাইক এলডিএল, ওগুলো বেড়ে যায়। ওগুলো যখন বেড়ে যায়, লোকদের রিস্ক ফর হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ আর স্ট্রোক ওগুলোও বেড়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি যে এই হার্টটা একটা obvious disease cause করে, like I said, sleep apnea or joint disease, but also metabolic disease cause like heart attack, heart disease, stroke, high blood pressure, diabetes, সব রকমের ডিজিজের প্রেভালেন্স বাড়ায়। আপনি খুব চমৎকার বলেছেন যে আমি আমার মেডিকেল প্র্যাকটিসে যখন পেশেন্ট পেয়ে থাকি হাঁটুতে ব্যথা নিয়ে আসে, তো আমার কাছে বলে যে আমার তো হাঁটু ব্যথা যাচ্ছেই না, ভালো হচ্ছে না, নানান রকম ঔষধ এবং ট্রিটমেন্ট নিচ্ছি, দেখি ওজন অনেক বেশি, হয়তো যা থাকার কথা তার চেয়ে 20 বা 30 কেজি বেশি আছে। হ্যাঁ, তো ব্যাপারটি হলো যে তার হাঁটুতে তো এই ওজন, অতিরিক্ত ওজন বিয়ার করতে পারছে না, যার কারণে ওনার হাঁটু ব্যথা কিন্তু ভালো হচ্ছে না। এখানে তার ওজনকে ঠিক করতে হবে, তাহলে হয়তো হাঁটুর উপর আর প্রেশার এত বেশি পড়বে না, ভালো হয়ে যাবে। তারপরে স্লিপ অ্যাপনিয়া যেটি বলেছেন, এটিও আমাদের রোগীরা বেশ ফেস করে, তাদের স্লিপ ডিস্টারবেন্সে ভুগছে। হ্যাঁ, এবং এই স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু আবার আরো অনেকগুলো কমপ্লিকেশন, হার্টের সমস্যা হয়, পালমোনারি হাইপারটেনশন হয়, অ্যারিথমিয়া হয়, অনেকগুলো রোগ কিন্তু হয়, হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। তাহলে এটারও কিন্তু আসলে রুট কজ ট্রিটমেন্ট করতে হবে, ওবেসিটি, ওজন কমাতে হবে। তারপরে যেগুলো বলছেন মেটাবলিক ডিসঅর্ডার, সেগুলো তো সারাক্ষণই আমরা ফেস করছি। এখানে আমার একটা স্পেশাল কোশ্চেন আছে, সেটা হলো ওজন বেশি বা ওবেসিটি বলতে আমরা বুঝি চোখে দেখি যে অনেক মোটা, এটাকে আমরা ওজন বলি যে উনি ওভারওয়েট অথবা ওনার ওবেসিটি আছে। তো আমাদের অনেক ডায়াবেটিস এবং হার্টের অনেক রুগী আসে যারা অনেক মোটা না, কিন্তু তারা বলে স্যার আমার তো আমি তো এত মোটা না, আমার তো এত ওবেসিটি নেই, বা আমার এরকম হার্টের, আমি তো লিনান থিন, বা আমার তো পাতলা, আমি হ্যাঁ আমার তো এত বেশি মোটা না, আমার এইরকম হার্টের সমস্যা হলো কেন? তো এই যে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে আমি মোটা না কিন্তু আমার হার্টের সমস্যা, ডায়াবেটিস কেন হলো? এখানে আমার একটা অবজারভেশন হলো, তাদের ওজন বেশি, মানে দেখতে অনেক মোটা লাগে না, কিন্তু তাদের ওয়েস্ট সারকামফারেন্স বেশি। হ্যাঁ, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই যে এটা একটা। এখন আপনার কাছ থেকে আমার একটা কোশ্চেন হলো, আপনি একটু ক্লিয়ার করে দিবেন আমাদের মানুষদের জন্য, যে তাহলে ওবেসিটি আমরা কখন বলবো, ওভারওয়েট আমরা কখন একজন মানুষকে বলবো? হ্যাঁ, অনেক মানুষ কিন্তু নিশ্চিন্তে আছে যে না আমি তো মোটা না, কিন্তু আমার যে একটা ধারণা, আমি যতটুকু মেডিকেল সায়েন্স জানি, যে সে মোটা না কিন্তু তার কিন্তু টামিটা বড়, পেট বড়, ভুঁড়ি আছে, তার ওয়েস্ট সারকামফারেন্স বেশি আছে। তো আপনি এটা একটু ক্লিয়ার করবেন আমাদের মানুষদের জন্য, যে ওবেসিটি আমরা কিভাবে ডিফাইন করব, কখন বলবো একজন মানুষকে? না, এটা খুবই ভালো প্রশ্ন। আমরা এখানে, আমি নর্থ আমেরিকাতে প্র্যাকটিস করি, সো আমাদের সব রকমের মানুষ আছে, লাইক ককেশন আছে, কালো আছে, সাউথ এশিয়ান আছে, আফ্রিকান আমেরিকান, সাউথ এশিয়ান। আর আসলে এই ডেফিনিশনটা সাউথ এশিয়ান স্পেসিফিকলিদের জন্য আসলে ডিফারেন্ট। সো আমাদের সাউথ এশিয়ানদের জন্য আমাদের কাট অফগুলো আসলে কম। সো লেটস স্টার্ট অফ উইথ এ ডেফিনিশন। আমরা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা মেজার ইউজ করি, BMI, বডি মাস ইন্ডেক্স। সেটা হলো এম্পিরিক্যালি যে ওয়েট ইন কিলোগ্রামস ওভার হাইট ইন মিটার্স।
And so ওইটা একটা নাম্বার দেয়। So এটা শুধু একটা simple calculation, weight over height, and it has to be the right units, kilograms over meters. সেখানে একটা নাম্বার পাওয়া যায়। ওই নাম্বারটা আমাদের জন্য যদি আমার 23 or above হয় তাহলে ওটা বলে overweight। আর যদি 28 and above হয় তখন আমরা বলি এটা obese। এটা আসলে different than most of the published data, যেখানে most of the data নিয়েছে from Caucasian populations, নালে African American populations, তাদের cutoff গুলো আসলে different। যদি simple কেউ Google করে দেখতে পারে যে obesity is defined as a BMI of higher than 28. Oh, excuse me, overweight is a BMI of higher than 28. Our obesity is above 30. কিন্তু for the South Asian population specifically, ওই cutoff গুলো কম। So আমাদের weight আরো কমাতে হবে। The question is why? কেন South Asian there, maybe তাদের BMI বেশ 23 আসলে এত যদি কাউকে দেখা যায় যাদের BMI 23 আসলে তেমন মোটা মনে হয় না। কিন্তু আপনি একটা very important point বলেছেন যে আমাদের weight deposition, like weightটা যেখানে থাকে আসলে হলো abdominal, পেটের জায়গায়। আর সেটা যখন হয় তাদের metabolic disease আরো বেড়ে যায়, তাদের insulin resistance আরো বেশি। সো তাই জন্য তাদের মনে হচ্ছে যদি এমনি দেখা যায় যে ও আসলে এত মোটা না, কিন্তু তাদের মধ্যে ফ্যাটটা যেখানে আছে সেখানে আরো ডিজিজ বাড়ায়, যে মেটাবলিক আমি আগে প্রথমে বলেছি যে রিস্ক অফ হার্ট ডিজিজ আর ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স যেগুলো হয় ওগুলো আরো বেশি হয় কম ওয়েটের জন্য সাউথ এশিয়ানদের। জি, এবং আমাদের দেশে এই ধরনের মানুষদের সংখ্যাই কিন্তু বেশি। তাদের ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে, হার্ট অ্যাটাক নিয়ে আসে, কিন্তু তারা মোটা না। কিন্তু আমি তার পেটের দিকে তাকিয়ে দেখি যে মেদভুঁড়ি আছে। আমরা যদি ওয়েস্ট সারকামফারেন্স তো আমরা সাধারণত জি, তখন কিন্তু আমরা এই যে তার ওয়েস্ট সারকামফারেন্স হয়তো মেজার করি না, কিন্তু চোখে দেখে কিন্তু বুঝতে পারি তার আসলে বেশি। তাহলে এটাও একটা ওবেসিটি, এটাও ওবেসিটি। এবং আপনি বলছেন আপনার কথায় আমরা বুঝতে পারলাম এবং লিটারেচার থেকেও আমরা জানি যে এই ওবেসিটিটা, এই যে পেটের যে মেদভুঁড়ি, এই যে ওবেসিটি, মেদভুঁড়ি যাদের বেশি আছে, ভিসেরাল এডিপোসিটি, এটা আরো বেশি খারাপ। এটা মেটাবলিক ডিজিজ আরো বেশি তৈরি করে, হার্টের সমস্যা, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনির সমস্যা, এগুলোর সাথে ডাইরেক্টলি লিঙ্ক। তো আমরা মোটামুটি একটা ডেফিনেশন পেয়ে গেলাম, ক্লিয়ার হয়ে গেলাম যাদের দেখতে মোটা লাগে তাদের ওবেসিটি আছে। আপনি ক্যালকুলেটর গুগল করে অথবা বিএমআই ক্যালকুলেটর আছে, অ্যাপস আছে, সেগুলো থেকে আপনার বিএমআই বের করে আপনি বুঝতে পারবেন আপনার বিএমআই 23-এর বেশি কিনা, 28-এর বেশি কিনা, 30-এর বেশি কিনা, আপনি কোন গ্রেডে আছেন নাকি নর্মাল আছে। এবং আপনি আরো একটা জিনিস বলছেন যে এই যে 23, 28, 30 এগুলো ইউরোপ আমেরিকান এদের জন্য, সাউথ এশিয়ানদের জন্য এটা আরো কম হওয়া উচিত। এটা আমাদের লার্জ স্কেলে এটা সার্ভে বা রিসার্চ করে আমাদেরকে ঠিক করতে হবে, স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে বাংলাদেশের জন্য আসলে বিএমআই কত হলে এটাকে আমরা নরমাল বলবো, কত হলে ওবেস বলবো, এবং সেটা আসলে আরো আপনার কথা থেকে আমাদের মনে হলো আরো কম হবে। এবং আমাদেরও তাই এখন ডেটাটা বলছে যে সাউথ এশিয়ানদের জন্য a BMI of above 23 হলো overweight, আর obese holo 28 and above. Oto holo tentative data about South Asian populations. Bangladesh, India, Pakistan, Nepal, oi puro South Asian subcontinent are East Asia. So China, Philippines, etc. So Asian their in general. তাহলে এটা একটা গেল। আর একটা হলো যে যেটা আমরা বললাম অ্যাবডোমিনাল ওবেসিটি, হ্যাঁ, এই যে মেদভুঁড়ি বেশি থাকে, এই সংখ্যাটা আমাদের দেশে বেশি। এটার হয়তো কতগুলো প্যাটার্ন আছে। আমাদের দেশের অধিকাংশ মানুষের খাবারের একটা হ্যাবিট আছে, তারা ভাত এর উপরে এদের প্রধান খাদ্য, এর উপরে নির্ভর করে কার্বস, প্রিডোমিনেন্ট খাবার বেশি খান। তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের দেশের মানুষের কম, সিডেন্টারি লাইফস্টাইল লিড করে। এগুলো অনেকগুলো হয়তো ফ্যাক্টর আছে এগুলোর কারণে, এবং এগুলো থেকে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা মেদভুঁড়ি থাকলে সেটাও আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি 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 ওবেস বা আপনি ওভারওয়েট, বা আপনার এখান থেকে কিন্তু হার্টের সমস্যা, ডায়াবেটিস, স্ট্রোক, কিডনি সকল মেটাবলিক ডিসঅর্ডার আপনার হতে পারে। তাহলে আমাদের এটুকু একটা ক্লিয়ার হয়ে গেল। এখন মেজারমেন্টের জন্য যদি কেউ মেজার করতে চায়, যদি লোকরা মেজার করতে চায়, তাদের 105 সেন্টিমিটার এর বেশি হলে ওইটা হলো কনসিডার্ড abdominal obesity.
আর মেয়েদের জন্য হলো যদি 88 সেন্টিমিটার্স এর বেশি হলে তাহলে ওটা হলো ওবেসিটি। সো 88 সেন্টিমিটার্স অত বড় না, কিন্তু আসলে ওটা হলো কাট অফটা, তার বেশি যদি হয় তাহলে আসলে ওই abdominal obesity-টা আছে। আমরা একটা ধারণা পেয়ে গেলাম এ ব্যাপারে। এখন আমি আমাদের দর্শকদের বা মানুষের একটা প্রধান কনসার্ন থাকে আসলে এটা কিভাবে ম্যানেজ করব। এখানে একটা জিনিস যে ডেফিনেশন আপনারা যেটি দিয়েছেন এক্স্যাক্টলি, যে কিছু মানুষ তো দেখলেই বোঝা যাবে যে উনি ওবেজ, আর কিছু আছে বিএমআই মেপে ক্যালকুলেট করে বের করবে তারা ওবেজ কিনা। আর একটা হলো যে জিনিসটা আমাদের আসলে আইসবার্গের নিচে থেকে যায়, অর্থাৎ আমরা কখনো বুঝতে পারি না, সেটা হলো অ্যাবডোমিনাল ওবেসিটি। এই অ্যাবডোমিনাল ওবেসিটি বা মেদ ভুঁড়ি যেটা, এটা সাংঘাতিক রকম হুমকি আমাদের হেলথের জন্য, এবং এইটাকে কিন্তু আমরা কখনো আমাদের কনসার্নে আনি না। আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করি না, আমরা এটা চিন্তাই করি না এটা নিয়ে যে আমার পেট বড় বা আমার মেদ ভুঁড়ি আছে, এটা থেকে আমার হার্টের সমস্যা হতে পারে, এটা চিন্তা করি না। যার ওজন 80 কেজি তাকে আমরা বারবার বলি এই তোমার তো ওজন বেশি, ওজন কমাও। কিন্তু আপনারও যে পেটটা একটু বড় হয়ে আছে, আপনি কিন্তু সেটা আপনি শার্ট দিয়ে ঢেকে রাখেন, আপনি কাউকে দেখানো না, বলেনও না, নিজে হাইড করে থাকেন, এক সময় আপনার হার্টের সমস্যা, ডায়াবেটিস আগে হয়ে যায়। তাই এই ব্যাপারটা আমাদের আলোচনা থেকে ক্লিয়ার হয়ে গেল যে আপনার এই তিন ভাবে কিন্তু ওজন বেশি আছে কিনা, ওবেজ আছে কিনা, ওভারওয়েট কিনা, এটা আপনাদেরকে অ্যাসেস করতে হবে। তো আমাদের যেটা মেইন কনসার্ন যে চিকিৎসা, যাদের ওজন আছে অনেকেই জানেন যে তাদের ওজন বেশি এবং কমাতে পারছেন না। এই ওজন কমানোর বিভিন্ন চিকিৎসা প্রচলিত আছে দেশে বিদেশে, বাংলাদেশে তো হরেক রকম চিকিৎসা চলছে। যেখানে এখানে রেগুলেটরি যে বডি আছে তাদের যেহেতু নিয়ন্ত্রণ প্রফেশনালদের উপরে খুব কম, যার কারণে প্রফেশনালস, নন প্রফেশনাল, সেমি প্রফেশনালস, তারা বিভিন্ন মিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসে এবং বিজনেস করার জন্য বিভিন্ন ওবেসিটি প্রোডাক্ট প্রমোট করে। তো এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমার কোশ্চেন হলো ইউএস এফডিএ ট্রিটমেন্ট ফর ওবেসিটি বা ওয়েট লস, এই ব্যাপারে একটু আলোচনা করবেন। নো প্রবলেম। সো এটা ওবেসিটি মেডিসিন শিক্ষাটা হলো যেটা একটা জিনিস শুধু করলে ওবেসিটি ভালো হয় না, এটা হলো একটা লাইফস্টাইল চেঞ্জ। সো এখানে আমাদের ওবেসিটি মেডিসিন আছে আর লাইফস্টাইল মেডিসিন আছে, সব রকমের নাম আছে, কিন্তু আলটিমেটলি এখানে 4টে মেজর পিলার। এই 4টে পিলার যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ ওবেসিটিটা আমরা কন্ট্রোলে আনতে পারবো, আমাদের ওয়েটটা কন্ট্রোলে আনতে পারবো, আর একটা হেলথিয়ার লাইফস্টাইল লিড করতে পারবো। আর এই ওয়েট ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো খাওয়া, নিউট্রিশন। আমাদের ওয়েট ইজ ডিটারমিন্ড আপ টু 80% বাই নিউট্রিশন। সো আমাদেরকে চিন্তা করতে হবে কি খাওয়া খাচ্ছি, কতটা খাওয়া খাচ্ছি, আর কখন খাচ্ছি। ওইটা হলো একটা প্রথম পিলার অফ নিউট্রিশন। তারপর আর একটা পিলার হলো এক্সারসাইজ। আপনি এগুলো আগেও বলেছেন, কিন্তু এগুলো আসলে পিলার, আমাদের জন্য ফাউন্ডেশন। আর যখন আমরা জানি যখন পিলার আছে, প্রত্যেকটা পিলার খুব ভ্যালু আছে, খুব ইম্পর্টেন্ট আছে। সো সেকেন্ড পিলারটা হলো এক্সারসাইজ। এক্সারসাইজটা হলো ইম্পর্টেন্ট ফর ওয়েট ম্যানেজমেন্ট। ওয়েট লসের জন্য অনেক লোক মনে করে আমি যেটাই খাবো খাবো, কিন্তু আমি শুধু এক্সারসাইজ করবো, দৌড়াবো অনেক বেশি, কিন্তু আসলে ওইটা তেমন এফেক্টিভ হয় না। খাওয়াটি ঠিক করতে হবে, তারপর রেগুলার এক্সারসাইজও করতে হবে ওই ওয়েট মেনটেন করার জন্য, আর আরো অনেক মেটাবলিক বেনিফিট আছে। আর তারপর একটা হলো দ্য রোল অফ মেডিসিন। সামটাইমস যখন এই জিনিসগুলো চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তাহলে ওষুধের একটা রোল আছে। যদি এই ওষুধগুলো ব্যবহার করি, আমাদের সামটাইমস আমাদের মেটাবলিক কম্পোনেন্টগুলো কন্ট্রোল করতে পারবে বেটার। আর 4 নম্বর পিলারটা হলো লাইফস্টাইল। এটা হলো ভেরি কম্প্রিহেন্সিভ। লাইফস্টাইল মানে লাইফে কি ঘুম হচ্ছে ঠিক মতন, নাহলে এটা কি ব্রোকেন স্লিপ, ওই স্লিপ অ্যাপনিয়া কম্পোনেন্ট। আমাদের স্ট্রেস আছে লাইফে, সব রকমের স্ট্রেস যদি বেড়ে যায় লাইফে, সোশ্যাল স্ট্রেস আর কাজের স্ট্রেস, যে ও আমার সবসময় চিন্তা হচ্ছে, তাহলে আমাদের কর্টিসল লেভেলও বেড়ে যায়, তখন আমাদের ইনসুলিন লেভেলগুলো বেড়ে যায়। সো আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। আর তারপর ভালো রিস্ক রিডাকশন করতে হবে হেলথি লাইফস্টাইলের জন্য। সো ভালোভাবে চলা, ভালোভাবে মানুষের সাথে চলা, বিকজ হেলথি সোশ্যাল ইন্টারাকশনও কমপ্লিটলি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ওয়েলনেসের জন্য আর ওয়েট ম্যানেজমেন্টের জন্য আসলে।
সো এই 4টে জিনিস যদি আমরা ঠিক মতন করতে পারি তাহলে আমরা ওয়েটটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারবো। খুব ভালো বলেছেন আপনি। তো এখানে আপনি লাইফস্টাইল, তারপরে এক্সারসাইজ, নিউট্রিশন বা ডায়েট এগুলো বলেছেন। তো আমাদের রুগীরা এগুলো একটা জিনিস জানতে চায়, সেটা জেনে গেল, কিন্তু তারা আরো একটা জিনিস জানতে চায় যে এর সাথে কোনো ঔষধ আছে কিনা, হ্যাঁ, কোনো ট্যাবলেট বা ইনজেকশন এগুলো ইউজ আছে কিনা এবং সেগুলো সেফ কিনা। ডেফিনেটলি। সো আমি আবার বলবো প্রথমে যে এটা 4টে পিলার আছে আর প্রত্যেকটা পিলার হলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর আমি এটা শুধু বাংলাদেশে না, পুরো দুনিয়াতে আমার পেশেন্ট এজ ওয়েল, যে কয়েকজন শুধু একটা ওষুধ খেতে চায় আর চায় যে চলে যাবে। আনফর্চুনেটলি একটা ওষুধ খেলে হ্যাঁ ওয়েট কমাতে পারে, কিন্তু ওটা হেলথি ভাবে হয় না। আমি সবসময় আমার পেশেন্টদেরকে বলি যে নিজে থেকে ভালো করার জন্য আসলে একটু চেষ্টাটা লাগবে, আর ভালো খাওয়াটার চেষ্টা করতে হবে খেতে, কারণ ফুড ইজ মেডিসিন। সো আমরা যদি মেডিসিন বলতে চাই আসলে ভালো খাওয়া থেকে যখন শুরু করি, যে কি খাওয়াটা খাচ্ছি, কখন খাচ্ছি আর কতটা খাচ্ছি, যেমন আগে বলেছি, ওইগুলো যদি ঠিক মতন করি ওটা হলো সবচেয়ে বড় প্রথম জিনিস, টু ইউজ ফুড অ্যাজ মেডিসিন, কাজ এই খাওয়াগুলো আমাদের হরমোন কন্ট্রোল করবে। কিন্তু আমি যেমন আগেও বলেছি যে যখন খাওয়াটা আর এক্সারসাইজ চেষ্টা হচ্ছে করছি কিন্তু ঠিক প্রগ্রেস দেখছি না, ডেফিনেটলি ওষুধ আছে। আমাদের FDA approved at least 7-8 oral medication আছে for weight loss, both labeled and unlabeled, as well as injectable, যেগুলো GLP-1 inhibitor গুলো যেমন semaglutide or tirzepatide, এগুলো also option আছে, আর ওগুলো হেল্প করে ওয়েট লসের সাথে। এই যে সিমাগ্লুটাইড বা টিরজিপাটাইড যে ইনজেকশন গুলো একদম লেটেস্ট মেডিসিন, এগুলো এইগুলোর কোনো সাইড এফেক্ট আছে কিনা? ডেফিনেটলি। আনফর্চুনেটলি লাইফে একদম একটা মেডিসিন নেই যেটা সব কিওর করতে পারবে, কিন্তু এই জিনিসগুলো আসলে ভেরি অ্যামেজিং মেডিকেশনস। এগুলো ন্যাচারাল বডির জিএলপি হরমোনটা যেটা আছে ওইটা যখন স্টিমুলেট করে, এটা আমাদের খাওয়ার ইচ্ছাটা কমিয়ে দেয়, সো ইট সাপ্রেসেস অ্যাপেটাইট, আর তারপরে ইট কজেস ওয়েট লস। ওকে, আনফর্চুনেটলি তাদের কয়েকটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট আছে যেগুলো জানার কথা, সো দরকার, এক্সকিউজ মি। সো প্রথমটা হলো জিআই সাইড এফেক্ট। সো অনেক লোক টলারেট করতে, অনেক পেশেন্ট টলারেট করতে পারে না, কারণ তাদের নশা হয়, অ্যাবডোমিনাল পেইন, ব্লোডিং হয়, আর প্যানক্রিয়াটাইটিসও ডেভেলপ করতে পারে। সো জিআই একটু ডিসকমফর্ট কজ করতে পারে। সেকেন্ডলি, আর এটা খুবই ইম্পর্টেন্ট, যখন ওয়েটটা কমে যায়, বিকজ ওয়েট কমে, ওয়েটটা যখন কমে যায়, they do show a proportionate loss of fat as well as muscle, আর সেটা হলো খুবই ক্রিটিক্যাল। সো যখন আমরা লেটস সে কেউ 100 কিলোগ্রাম আর ওরা কমাতে চায়, সো ইনজেকশন নিচ্ছে, আর তারপর ওয়েট কমে যায় টু 80 কিলোগ্রামস, আমাদেরকে জানতে হবে যে শুধু ফ্যাট যায়নি, মাসলও চলে গেছে ওটার সাথে। আর যখন মাসল লস হয়, এটা আমার স্পেশালি ফিমেলদের জন্য বোন হেলথের জন্য খুব প্রবলেম্যাটিক, বিকজ তাদের রিস্ক ফর ডেভেলপিং অস্টিওপোরোসিস আর আদার কমপ্লিকেশনস বেড়ে যায়। অলসো তাদের মেটাবলিক রেটটাও কমে যায়, বিকজ মাসল হলো খুব মেটাবলিকলি অ্যাক্টিভ, আর এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার, কিন্তু ওটা যখন কমে যায় আমাদের অ্যামাউন্ট অফ মেটাবলিক এনার্জি কনসামশন কমে যায় as well. সো ওইটা হলো সেকেন্ড মেজর সাইড এফেক্ট, আর এটা ভেরি ইম্পর্টেন্ট। আর ফাইনাল সাইড এফেক্ট হলো যদি একবার শুরু করে কেউ ওষুধটা, যখন ওরা যদি থামায়, there is an incidence of significant rebound weight gain. So let's say ওরা ইনজেকশনটা শুরু করেছে, কিন্তু এক বছর পরে বলছে না আমার আইদার পয়সা নেই, সময় নেই, নিতে চাচ্ছি না, নাহলে সাইড এফেক্ট বেশি বেড়ে যাচ্ছে আর নিতে পারছি না। যদি ওটা থামায় তাহলে বেশিরভাগ সময় ওরা অনেক ওয়েট আবার গেইন করে।
equal amounts, if not more. তাহলে আপনি একটা কথা যেটা বলছিলেন যে নিউট্রিশন, ডায়েট এটা একটা কোর কম্পোনেন্ট ট্রিটমেন্টের। তাহলে এটা তো হ্যাঁ, এটাই আমার মনে হয় যে ভেরি সেফ, এবং এটা মেনটেন না করে শুধু ইনজেকশন দিয়ে করতে গেলে আসলে নানান রকম বিপত্তি ঘটতে পারে। বাট যাদের অনেক ওজন বেশি তাদের আবার এই ঔষধের বা ইনজেকশনের হেল্প লাগতেও পারে, এবং সেটা অবশ্যই একজন চিকিৎসকের সুপারভিশনে করতে হবে। আমি কিছুদিন আগে সামিট ট্রায়াল পড়তেছিলাম, তো ওখানে সামিট ট্রায়ালে দেখলাম যে 6 মান্থ ইনজেকশন দেওয়ার পরে বেশ ভালো রেসপন্স করেছে, তাদের ওজন কমেছে, এবং মাত্র অল্প কয়েকজনের শুধু অ্যাবডোমিনাল সাইড এফেক্ট হয়েছিল, মেজর কোনো সাইড এফেক্ট হয়নি। এবং সেখানে আরো একটা জিনিস ভালো পেয়েছি যে হার্ট ফেইলিউরে খুব ভালো কাজ করেছে এই যে ডুয়াল অ্যাগনিস্ট, যেটা GLP-1 অ্যাগনিস্ট, যেটা টিরজিপেটাইড। হ্যাঁ, এটা হার্ট ফেইলিউরে রিকমেন্ডেশন পেয়েছে, এবং আমরা হার্ট ফেইলিউরে এখন ইউজ করতে পারছি, আর ওবেসিটিতে ইউজ করতে পারছি। তবে এই ঔষধগুলো অবশ্যই মেডিকেল সুপারভিশনে, ডক্টরের সুপারভিশনে আপনাকে ইউজ করতে হবে। তো এরপরে আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই, সেটা হলো যে কিছু ডায়েট আছে, স্পেশাল ডায়েট। হ্যাঁ, এটা বেশ কয়েকটা ডায়েট আছে ওজন কমানোর জন্য। এরকম স্পেশাল কি কি ডায়েট আছে যেটা সেফ অথবা আনসেফ কিন্তু মানুষ প্র্যাকটিস করে, করা উচিত না, এই ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন? Definitely. So আজকালকে দিনে সবার ফোন আছে, নালে সবার কম্পিউটার আছে। সো সবাই গুগল করছে ওয়েট লস ডায়েট, হোয়াট ডু আই ডু, কি করব এই ওয়েটটা কমানোর জন্য। আর দেখলে হাজারো ডায়েট আছে, হাজারো, এই বিচ বডি ডায়েট, অ্যাটকিন্স ডায়েট, পেস্কেটেরিয়ান ডায়েট, সব রকমের। একটা খুব পপুলার ডায়েট ছিল এই যে কিটো ডায়েট, নাহলে অ্যাটকিন্স ডায়েট। অনেক লোক শুধু মনে করে ভাতটা পুরো ছেড়ে দেয়, সব কার্বোহাইড্রেট ছেড়ে দেয়, তাহলে আমি ওয়েটটা কমাবো। আর সেটার একটা ট্রুথ আছে, কার্বোহাইড্রেট হলো a source of glucose. However, carbohydrate is also a source of energy for the body. একটা মানুষের এনার্জি লাগে চলতে, সুস্থভাবে চলার জন্য, ব্যালেন্স ভাবে চলার জন্য সব রকমের ম্যাক্রোনিউট্রিয়েন্ট লাগে, কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন। এগুলো সব ইম্পর্টেন্ট আমাদের সুস্থভাবে যদি আমরা চলতে চাই। সো কয়েকটা ডায়েট such as for example Atkins, ওখানে বলে যে শুধু মিট খেতে থাকো, red meat, white meat, just have protein, high protein, low carbohydrate. So রুটি কম, ভাত একদম না, সো ভাত না, রুটি না, কোনো কার্বোহাইড্রেট না, শুধু মিট আর মিট। আর এটা হলো লোকের ওয়েট লুজ করতে পারে অ্যাবসলিউটলি, কিন্তু এটা সাস্টেইনেবল হেলথি ওয়েট লস লং টার্মের জন্য আসলে এত ভালো না। কারণ কি, আমরা সবসময় চেষ্টা করছি আমাদের মেটাবলিক হেলথটাকে আর ওয়েট, ফিজিক্যাল অ্যানাটমিক ওয়েট কন্ট্রোলে রাখতে। যখন আমরা এরকমের এই অ্যাটকিন্স ডায়েট নাহলে একটা অ্যাবসলিউট লো কার্ব or নো কার্বোহাইড্রেট ডায়েট করি, আমাদের ওয়েটটা কমাতে পারি, কিন্তু আনফর্চুনেটলি মেটাবলিক প্যারামিটারগুলো আরও প্রবলেম্যাটিক হয়ে যায়, ইনফ্লামেশন বেড়ে যায়, আর ইনফ্ল্যামেটরি মার্কার বেড়ে যায়। আর স্পেশালি লাইক অ্যাটকিন্সে যখন মিটটা খেতে থাকি, ফ্রি ফ্যাটি অ্যাসিড ওগুলো বেড়ে যায়। সো আমাদের লিপিডগুলো, আমাদের কোলেস্টেরল, ওই ভালো কোলেস্টেরলটা, HDLটা আসলে কমে যায়, আর আমাদের LDLটা বেড়ে যায় যখন এই পোর কোয়ালিটি ফ্যাটগুলো খেতে থাকি। সো আলটিমেটলি একটা ব্যালেন্সড হেলথি ডায়েট যেটা recommended by the Heart Association হলো primarily whole food plant-based diet, না হলে Mediterranean diet। এগুলো হলো recommendation। আর ওটা মানে কি, মানে যে আসলে আমাদের দিনে বেলায় we have to meet all of our macronutrient goals। সো আমাদেরকে প্রোটিনও খেতে হবে, কার্বোহাইড্রেটও খেতে হবে, আর এই ফ্যাটগুলো খেতে হবে। কোয়েশ্চনটা হলো কি রকমে খাবো। সো ফর এক্সাম্পল let's start off with a fruits or vegetables, এখানে ফুড গ্রুপ আছে।
দিনে বেলা আমাদের at least 5 to 7 servings of vegetables or fruit লাগবে। সো আমরা যেগুলো চিন্তা করি লাইক শাকসবজি লাইক ভাজি এগুলো খুবই দরকার একটা হেলথি ব্যালেন্স লাইফের জন্য। এগুলো ফাইবার অ্যাড করে যেগুলো রিডিউস করে the increase in blood sugar. Ultimately, আমাদের food choice will determine আমাদের blood sugar কত হাই যায়, আর যদি বেশি হাই যায় তাহলে ইনসুলিনও বেড়ে যায়, আর তারপর সব metabolic disease গুলো হয়। So healthy diet bolte gele, like I said, recommendation holo whole food plant-based মানে যত কম vegetable to process করতে পারেন সেটা সবচেয়ে ভালো। So ভাজি করতে চান কিন্তু বেশি তেল নুন ঝাল যদি সব দিতে থাকি তাহলে vegetable যে health benefit গুলো ওগুলো অনেক কমে যায়। So কম তেলের মধ্যে controlled নুন লবণ ইউজ করার জন্য ওগুলো vegetable গুলো বাড়াতে চায়। Same thing with carbohydrate. আমাদের কালচারে ভাতটা হলো একটা সেন্ট্রাল জিনিস। কাকে বলবেন যে ভাত খান না জীবনে, এটা কষ্ট, এটা আমাদের কালচারাল একটা প্রসেস। কিন্তু আমরা জানতে হবে কি রকম, কেন ভাতটা খারাপ। আসলে ভাতটা আসলে হল হোয়াইট রাইস হলো একটা প্রসেসড কার্বোহাইড্রেট, যেখানে সব গ্রেনটা has been taken off. So যখন আপনি ভাত খান within minutes আপনার blood sugarটা বেড়ে যায়, and like I said ইনসুলিনটা তার সাথে সাথেও বেড়ে যায়। আমরা যদি ব্রাউন রাইসটা খাই নালে লং গ্রেন রাইস যেটা has a lower glycemic index, এটা খুবই ইম্পর্টেন্ট and especially বাঙালিদের জন্য। লাইক আমার ঘরে আমি লো গ্লাইসেমিক ইন্ডেক্স ভাত রাখি। ওটা মানে কি? লো গ্লাইসেমিক ইন্ডেক্স হলো যখন আমি খাওয়াটা খাই কত জলদি করে এই খাওয়াটা এই ব্লাড সুগারটা আমার ব্লাড স্ট্রিমে পৌঁছাবে। সো যদি এটা হোয়াইট রাইস হয় উইদিন মিনিটস আমার ব্লাড সুগারটা বাড়তে শুরু করবে। কিন্তু আমি যদি ব্রাউন রাইসটা করি তাহলে আমার ডাইজেস্টিভ সিস্টেমের কাজটা হবে এই ভাতটা আস্তে আস্তে করে ব্রেক ডাউন করতে আর ডাইজেস্ট করতে, সেটা কয়েক ঘন্টা লাগে। সো ব্লাড সুগারটা যেটা এভাবে উঠে যায় হোয়াইট রাইস খেলে, এভাবে উঠে যায় যদি ব্রাউন রাইস খায়। রিলেটিভলি লেস স্টিপ স্লোপ। সো তাই জন্য কার্বোহাইড্রেট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন হোয়াইট ফ্লাওয়ার ইউজ করি, অল পারপাস ফ্লাওয়ার, ওইটা যদি না ইউজ করে আমরা যে রুটিগুলো খাই উইথ হোল হুইট ফ্লাওয়ার, হোল গ্রেইন ফ্লাওয়ার, ওইটা আরো ভালো একই প্রিন্সিপলটার জন্য। যখন আমরা খাই whole wheat, it takes longer to break down. So carbohydrate selection খুব ইম্পর্টেন্ট। তারপর পরিমাণ, আমরা যদি একটা ছোট প্লেট ব্যবহার করি, let's say diameter of 8 inch, আদার প্লেট থাকতে হবে শুধু সবজি, শুধু সবজি হলো আধা প্লেট, আর তারপরে 1/4 হবে প্রোটিন, যা আমাদের মাছ নালে চিকেন হোয়াইট মিটগুলো, ওইটা হলো আইডিয়াল প্রোটিন সোর্স। সো আমাদের কোয়ার্টার প্লেট হবে প্রোটিন। ফাইনালি লাস্ট কোয়ার্টারটা হবে ভাত। সো 2 মুঠো ভাতে ওর বেশি আসলে খাওয়া দরকার নেই যখন আমরা একটা ডিনারের জন্য বসি। বেশিরভাগ শাকসবজি, তারপর একটা প্রোটিন, at least 3 to 6 ounces of meat. So আমাদের প্রত্যেকটা meal we get around 20 to 30 grams of protein. আর তারপরে whole grain carbohydrate, ওটা হতে পারে whole wheat pasta, whole wheat ভাত, whole wheat রুটি, কিন্তু একটা whole grain যেটা white না। So I don't know যদি আমরা ব্রেকটা, সো ওটা কার্বোহাইড্রেট। সো তারপর আমরা যদি প্রোটিন গুলো দেখি, আমি প্রোটিন মেনশন করেছিলাম যে 20 to 30 grams। আসলে আমরা যখন ওয়েট লস করতে চাই আমাদের গোল প্রোটিন হলো around 1.2 to 1.5 grams of protein per ideal kilogram body weight. Basically ওটা মানে per meal যদি আমরা 20 to 30 grams of protein পাই
তাহলে আমাদের হাঙ্গারটা কমে যায়, সো দ্যাট ওটা হলো খুবই ইম্পর্টেন্ট, বিকজ প্রোটিন reduces ghrelin. Ghrelin হলো একটা হরমোন যেটা আমাদের ব্রেনকে বলে যে তোমার এখন খিদে লাগছে। Because sometimes আমার পুরো প্লেট ভাত খায় আর তারপর 2 ঘন্টা পরে আবার খিদে লাগছে, মনে করছি কেন খিদে লাগছে, কারণ আমাদের প্রোটিন খাওয়া হয়নি। যখন আমরা প্রোটিনটা খাই আমাদের we are satiated for longer, so আমরা ফুল থাকি longer period of time, 3-4 ঘন্টার জন্য কোনো আর খিদে লাগে না, আর আমাদের পেট ফুল থাকে, আমরা ঠিক মতন খেতে পারি ওই প্রোটিনগুলো। আর তারপর ওই অন্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো ফ্যাট। এত দিনের জন্য সবাই শুধু মনে করছে সব ফ্যাট খারাপ, একদম ফ্যাট খেলেই আমার সব নষ্ট হবে। আসলে আমাদের ব্রেন ইজ মেড অফ ফ্যাট, আর আমাদের হেলথি ফ্যাট দরকার। এন্ড সো ওটার জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস এভরিডে লাইফে আমাদেরকে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল, আমরা কোন তেল দিয়ে রান্না করছি, সো সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ভাজি বানাই, নালে মিট রান্না করি, নালে ভাতের মধ্যে কিছু তেল দেই, নালে ঘি দিতে চাচ্ছি, এই ফ্যাটগুলো মেক শিওর করতে হবে they're আইডিয়াল। সো আমরা জানি লাইক অলিভ অয়েল, ওইটা এখন আমরা ব্যবহার করি অ্যাজ এ সোর্স অফ ফ্যাট যখন একটু তেল দিতে হয় ভাজি বানানোর জন্য। পরিমাণ ইজ খুব ইম্পর্টেন্ট। সো পরিমাণ মানে একটা টেবিল স্পুন দেওয়া যায় একটা 5-6 পারসন সার্ভিং এর জন্য। অনেক লোক 2 টেবিল স্পুন, 10 টেবিল স্পুন কাপ নিয়ে তেল ঢেলে দেয়। No amount, even a healthy fat, is good in that portion. So portion control টা দেখতে হবে যে minimal oil, আর যে oilটা ব্যবহার করছি that it's a healthy oil such as olive oil, for example. অন্য কয়েকটা খাওয়া আছে যেগুলো healthy fat, but again পরিমাণ হলো খুব important. So such like avocado, নালে coconut, এগুলো saturated fat এ high আছে, so আমরা বেশি খেতে চাই না, কিন্তু একটু খেলেও খারাপ না। সো ফর এক্সাম্পল, যখন আমরা চিন্তা করি ডিমের ব্যাপারে, অনেক লোক মনে করো আমি যদি ইয়েলোটা ফেলে দিই এটা খুব ভালো। হ্যাঁ, এগ হোয়াইটে অনেকটা ভালো প্রোটিন আছে, কিন্তু একটা রেগুলার এগের মধ্যে যতটা কোলেস্টেরল আছে, একটা দুটো ডিম যদি খাওয়া যায় 3 to 4 times a week, generally it doesn't negatively affect the cholesterol profile. So those are just some of the macronutrients. আপনি ডায়েট নিয়ে অত্যন্ত চমৎকার বলেছেন, এবং আমি যেটা বুঝতে পারলাম যে আমাদের সব খাবারের প্রয়োজনীয়তা আমাদের শরীরে রয়েছে। সেটা কার্বোহাইড্রেট লাগবে, প্রোটিন লাগবে, ফ্যাট লাগবে, নিউট্রিয়েন্ট গুলো লাগবে, এবং এজন্য আমাদের সব ধরনের খাবার খেতে হবে, কিন্তু পোর্শন কন্ট্রোল করতে হবে, আর হেলদি খাবারগুলো সিলেক্ট করতে হবে। যেটা আপনি বলেছেন যে কার্বোহাইড্রেট আমি কোনটা খাবো, ভাত বা রুটি আমি কোনটা খাবো, ব্রাউন রাইস খাবো নাকি সাদাটা খাবো, আবার আটাও আমি লাল আটা খাবো না সাদা আটা খাবো, আপনি খুব ভালো বলেছেন। এবং এই সিলেকশনটা হয় না বিদায়ী কিন্তু মানুষজনের প্রবলেম হয়। এবং আমাদের আসলে কার্বোহাইড্রেট তো শরীরে দরকার আছে, আপনি যেটা বলছেন যে এটা গ্লুকোজের সোর্স, আবার বডির এনার্জিরও সোর্স। আমার তো বডিতে এনার্জি লাগবে, এটা একটা মেশিন, এটা চালাতে হলে লাগবে। তো সুতরাং পোর্শন কন্ট্রোল করে, আর একটা হলো খাবারগুলো সিলেকশন করতে হবে যে আমি কোনটাকে চুজ করবো। কার্বোহাইড্রেট খাবো, কিন্তু কোন কার্বোহাইড্রেটটা। তাই এটা খুব ভালো বলেছেন। এগুলো মেনটেন করলে আমাদের নিউট্রিশনও মেনটেন হবে এবং আমাদের ওয়েট গেইন হবে না, মেটাবলিক ডিজিজ গুলো হবে না। আবার আপনি বলেছেন যে একটা ডায়েটে দেখা যাচ্ছে কার্বোহাইড্রেট একদম বাদ দিয়ে দেয়, শুধু ফ্যাট খায়। আমরা একটা কিটো ডায়েটের কথা জানি, তো এই কিটো ডায়েটে দেখা গেছে যে তারা কার্বস বা কার্বোহাইড্রেট একদম কমিয়ে দেয় এবং ফ্যাট একটু বেশি খায়। এই কিটো ডায়েট কি আপনারা আমেরিকাতে বা ইউএসএফডিএ রিকমেন্ড করে, বা আমেরিকাতে কি প্র্যাকটিস করে, বা এটা? So ORA, American Heart Association, Obesity Association, our সব nutritional data আজকালকার দিনে বলেছে ওই মেজর দুটো ডায়েট আছে, যেটা আমি বলেছি যে হোল ফুড প্ল্যান্ট বেসড। সেটা বেসিক্যালি মানে যে যত কম প্রসেস করা যায় ভেজিটেবল বেশিরভাগ খেলে সেটাই ভালো। সো ওরা জেনারেলি বলছে কোনো অ্যানিমাল প্রোডাক্ট খেতে না। সো ওইটা হলো একটা হোল ফুড প্ল্যান্ট বেসড রেকমেন্ডেশন। কিন্তু আরেকটাও again equally recommended by the Heart Association হলো Mediterranean diet,
Our Mediterranean diet doesn't necessarily mean শুধু আমি হামাস খাবো সারাদিন. Mediterranean diet is very heavy in natural-based proteins such as nuts, our legumes like dal, our vegetable, our mach. So Bengali diet আসলে খুবই healthy হতে পারে যদি আমরা ভালোভাবে প্রসেসটা বুঝি আর কয়েকটা চয়েস বানাই। Because আমি মেডিসিন প্র্যাকটিস করছি 20 বছর বেশি, সো আমি জানি আমি শুধু একটা পেশেন্টকে বলি যাও ভালো খাও, ওয়েট লুজ করো, ওটা মানে কি মানুষ কেউ জানে না, এই দেশেও না কোনো দেশে না জানে না ওটা মানে কি। আমি বাসায় যখন খেতে বসবো ওয়েট লস মানে কি, ভালো খেতে মানে কি। সো যে জিনিসগুলো আমি বলেছি দ্যাট ইজ আ ফাউন্ডেশন, যে কার্বোহাইড্রেট সিলেকশন, carbohydrate portion, protein selection, protein portion. ভেজিটেবলটা সব সময় বাড়াতে হবে, যত বেশি ভেজিটেবল। এন্ড আমি স্পেসিফিকলি বলছি ভেজিটেবল কারণ ভেজিটেবলে ন্যাচারাল সুগার কম, আর ফ্রুটে, সো আমরা যদি বসে আম খাই সারাদিন, এটা ফ্রুট আর ভেজিটেবল, সেটাও ভালো না বিকজ ওটার মধ্যে ন্যাচারাল সুগার আছে। সো দিনে ফ্রুটের পরিমাণ কমাতে হবে টু 1 to 2 servings, আর ভেজিটেবল শাক আর ভেজিটেবল সবজিগুলো আরো বাড়ালে সেটা ভালো। So FDA recommended diet holo Mediterranean primarily, mach, white lean chicken protein sources, and vegetable, legume, and nut heavy. Are sheta very similar to Bengali diet, kintu process ta also bhalo bhabe korte hobe. Rannar shomoy tel shuru ঢেলেই দেব, মানে নুন দিতেই থাকবো, সেটা করলে তাহলে এটাও প্রবলেম। সো চিন্তা করে পরিমাণগুলো কমিয়ে আর ভেজিটেবল বাড়িয়ে সেটা আসলে ভালো। ভাজি বেশি খান, ডাল খান, হোল গ্রেন রাইস খান, হোল গ্রেন রুটি খান, আর ভালো লিন প্রোটিন। জি, একদম চমৎকার বলেছেন, এবং দুটো জিনিস আমার সাথেও আপনার একদম মিলে গেছে। সেটা হলো আমার হার্টের পেশেন্টদেরকে আমি যখন ডায়েটারি অ্যাডভাইস করি আমি সবসময় বলি যে মেডিটেরিয়ান ডায়েট এটা খেতে হবে এবং প্ল্যান্ট বেসড ডায়েট, এই দুটো সবসময় বলে থাকি। আর একটা জিনিস আপনি তেলের কথা যেটা বলছেন, যে রান্নার সময় আমি বলি যে আমাদের যে খাবারগুলো আমরা সবজি খাচ্ছি, তরকারি রান্না করে খাচ্ছি, সেগুলো কিন্তু চমৎকার নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার, কিন্তু আমরা রান্নার সময় তেল আর তাপ এই দুটো দিয়ে নষ্ট করে ফেলছি। বেশি তেল দিচ্ছি, অনেক বেশি তাপে রান্না করছি, আমার ওই সবজি থেকে, তরকারি থেকে, শাক থেকে আমি কিছু পাচ্ছি না। আপনি চমৎকার এই কথাগুলো বলেছেন। আমেরিকাতেও আপনার এই একই কনসেপ্ট, সায়েন্স আসলে সব জায়গায় এক, বাংলাদেশেও যেটা, আমেরিকাও এক, কিন্তু বাংলাদেশে হয়তো যেহেতু সচেতনতার অ্যাওয়ারনেসের ইয়েটা একটু কম থাকাতে এখানে মিস ইনফরমেশন হয়তো আছে সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকে মানুষ বিভিন্ন মিস ইনফরমেশন নিয়ে মিস মেডিকেল প্র্যাকটিস কিছু করছে, মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসলে আপনার কাছ থেকে আমরা ওয়েট লসের ব্যাপারে একটা আধুনিক সর্বশেষ তথ্যগুলো পেলাম, যে একটা মেডিটেরিয়ান ডায়েট, প্ল্যান্ট বেসড ডায়েট, পোর্শন কন্ট্রোল করতে হবে, ডায়েটের কন্টেন্ট গুলো অর্থাৎ আইটেম গুলো সিলেকশন প্রপারলি হতে হবে। আপনি প্রয়োজন হলে ডায়েটিশিয়ানের অ্যাডভাইস নিতে পারেন, অথবা নিউট্রিশন কাউন্সিলিং যারা করে তাদের অ্যাডভাইস নিতে পারেন। আমাদের দেশের অনেক মানুষ, আপনার ওখানে থাকেন, নিউ ইয়র্কে থাকেন, আপনার ওই শহরেও আছেন, তারাও নিউট্রিশন কাউন্সিলিং নিতে পারেন। আমাদের দেশের অনেক মানুষ আছে, আমাদের এখানে নিউট্রিশনিস্ট আছে আমাদের দেশে, তাদের কাছ থেকে আপনারা নিউট্রিশন কাউন্সিলিং নিতে পারেন। একদম নেয় না, মানুষ মনে করে না কি ডায়েটিশিয়ানের কাছে যাব, খাবার কমাই ফেললেই তো হলো। হ্যাঁ, কিন্তু আপনার কথাই কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো, খাবার কমিয়ে ফেললে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে। প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটলি হতে হবে, অ্যামাউন্ট, তারপরে কখন খাবেন, পরিমাণ, কন্টেন্ট, আইটেম সিলেকশন, এগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি হতে হবে। আমাদের আজকে লাইভ প্রোগ্রাম অনেক দর্শকরাও দেখছেন এবং অনেকে অনেকগুলো কোশ্চেন করেছে। আমি আসলে, আপনি এত সিনিয়র একজন এক্সপার্ট, আপনি 20 ইয়ার্স মেডিসিন প্র্যাকটিস করছেন, ওবেসিটি মেডিসিন প্র্যাকটিস করছেন, আমেরিকার একটা ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর কনসালটেন্ট আপনি। তো এজন্য আপনার কথাগুলোই আমি বেশি শুনছিলাম, যে আপনার কাছ থেকে যদি আমরা কিছু তথ্য পাই, এবং বিশেষ করে আপনি যেহেতু বাংলায় কথা বলেন, এবং বাংলায় তো আমি ভাবছিলাম, আপনার সাথে আজকে আমার প্রথম কথা হয়েছে, আগে কখনো কথা হয়নি, আমি ভাবছিলাম যে ভালো বাংলায় আমরা বুঝতে পারবো কিনা, কিন্তু আপনি তো খুব চমৎকার সুন্দরভাবে বাংলা বলেছেন, এবং আমার দর্শকরাও এই বাংলা বুঝতে পারবে। ইনফরমেশন গুলো আমরা ইংলিশে বললে কিন্তু বুঝতে পারতাম না অনেকেই,
এবং সহজে সেগুলো বুঝতে পারলাম, এর জন্য খুবই কৃতজ্ঞ আমরা আপনার উপরে। এবং আমি একটু দর্শকদের দুই একটা প্রশ্ন যদি আলাপ করতে পারি, আমাদের টাইম শেষ হয়ে আসছে, তার মধ্যে যদি দর্শকরা যে কোশ্চেনগুলো করেছে সেগুলো একটু আমি দুই একটা কোশ্চেন আপনাকে করব, আপনি যদি একটু দয়া করে উত্তর দেন। যেমন একজন প্রশ্ন করেছে যে আমি যোগা করি, সেখান থেকে ওজন কমবে কিনা যোগা করলে? Yoga holo excellent question, because physical exercise আমি যেমন প্রথমে বলেছি is a fundamental pillar weight management এর জন্য। কিন্তু we need to get 150 minutes minimum of exercise per week. So ওটা হলো প্রথম জিনিস। How that looks for you is your decision. So সপ্তাহে 5 দিন যদি 30 মিনিট এক্সারসাইজ করতে চাই সেটা ঠিক আছে। Yoga different রকম আছে, but yoga specifically focuses on flexibility and balance. Are egulo very critical for overall health and wellness. However, একটা weight component, weight resistance, like weightlifting component, especially for women, মেয়েরা usually weight lift করে না, কিন্তু আমি যখন এক্সারসাইজ করি আর আমি আমার পেশেন্ট থেকে বুঝাই যে আমাদের বয়স যত বাড়ে মেয়েদের আর ছেলেদের weightlifting to খুব important for muscle building. Are also একটা cardiovascular program থাকতে হবে যেখানে আমরা physically active আছি for a minimum of 15 to 20 minutes in that workout period. So take home point holo, yoga is excellent. I encourage you to continue doing it. It does strength, our balance, our flexibility, সবগুলো focus করে, and it prevents injury as we age. Kintu to ensure that it's a full fitness program, যেখানে exercise a weight resistance আছে as well, and cardiovascular component. আর যখন আমি বলছি cardiovascular doesn't mean you have to run 5K, আমাকে দৌড়াতে হবে until আমি মনে হচ্ছে মরে যাচ্ছি না। আসলে a fast paced walk, হাঁটেন, জলদি করে জোরে করে হাতগুলোর ব্যবহার করেন when you walk, সেটাও অনেক কাজ হয়। So exercise with cardiovascular, weight resistance, and flexibility and strength are very important. So yoga does continue to do that, but make sure the program is balanced. কিছু রোগী আমার কাছে এরকম বলে যে ঠিক আছে স্যার, আপনি তো ওজন কমাতে বললেন, ওকে আমি স্যার কালকে থেকে জিমে ভর্তি হয়ে যাব, এবং তিনি নিশ্চিন্তে জিমের উপরে সকল দায়িত্ব ছেড়ে দিয়ে আছেন যে আমি জিমে ভর্তি হয়েছি, আমি এত টাকা জমা দিয়েছি, জিম আমার ওজন, ওই জিম সেন্টার আমার ওজন কমিয়ে দিবে। এ ব্যাপারে আপনার অভিমত কি? এটা পুরো দুনিয়ার একই, সব মানুষ হলো একই, because human nature is the same. আমরা সবাই আসলে, আমিও বলবো যে আমার একটা জিম মেম্বারশিপ আছে আর আমি যাইনি এই এক পুরো বছর, কিন্তু আমি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি 3 times a week আমার ঘরের মধ্যে। আমার একটা ওয়েট রেজিস্ট্যান্স প্রোগ্রাম আছে, কার্ডিওভাস্কুলার রেজিস্ট্যান্স, আমার ট্রেডমিল আছে, ওয়েট আছে, সব। সো আই নো আমি করব এখানে। দি ইম্পর্টেন্ট থিং ইজ যতই মেম্বারশিপ নেই, যদি আমরা কাজটা করি না তাহলে আমরা তার রিওয়ার্ড পাবো না, আনফর্চুনেটলি। লাইক দে সে এনিথিং ওয়ার্থ হ্যাভিং ইজ ওয়ার্ক, ইউ হ্যাভ টু ওয়ার্ক টুয়ার্ডস হ্যাভিং এনিথিং। সো যদি আমরা প্রত্যেকদিন শুধু হাঁটি, আসলে হেলথ জিনিসটা এত এক্সপেন্সিভ একটা জিনিস না, তাই জন্য বলছি ঘরের খাওয়াটা খেয়ে ঘরে থেকে বাইরে হাঁটেন। Walking is one of the most excellent forms of cardiovascular exercise. Now, when we walk, আমাদেরকে হাঁটতে হবে একটু জোরে করে, সো আমাদের একটু ঘাম ছুটে, আমাদেরকে হাঁটতে হবে at least 20 মিনিট, নাহলে 30 মিনিট at least, সপ্তাহে 5 নাহলে 6 দিন। ফজরের পর আমরা চেষ্টা করি এক্সারসাইজটা করে নিতে, সকাল সকাল যদি করি এটা মেটাবলিজমের জন্য ভালো, আর তারপর কাজটা হয়ে যায়, কারণ দিনে সবাই ব্যস্ত হয়ে যায় আর সবাই এক পয়েন্টে বলে আমি টায়ার্ড, আমার আর শক্তি নেই, সময় নেই, আমি এত কাজ করি। ওলা সবাই কাজ করে, কিন্তু আসলে যদি আমাদের সুস্থ শরীর থাকে না তাহলে এই কাজের মূল্যটা অনেক জলদি করে চলে যায়। সো চেষ্টা করেন একটা হ্যাবিট নিতে যে প্রত্যেক, again, early morning exercise I find is most effective, যে আমরা ফজরের পরে উঠে আমি চেষ্টা করি এক্সারসাইজটা করে নিতে, তারপরে খাওয়া বানাই, কাজে যাই, বাচ্চাদের সাথে বসে পড়ি, তারপরে নিজে ঘর মেইনটেইন করি, এগুলো সব কাজ। কিন্তু যদি আমরা লাইফে সিস্টেম্যাটিকলি আমরা ইউজ করি আমাদের টাইম ব্লকগুলো,
তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা পয়সাও দিলে হয় না, আর অন্য লোককে বলে তুমি এটা আমাকে সাহায্য না, আসলে মধ্যে থেকে আসতে হবে, আমাদেরকে কষ্ট করে শুরু করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো হ্যাবিট ফরমেশন। হ্যাবিটটা শুরু করেন যেখানে আপনি প্রত্যেকদিন বলবেন যে আমি শুধু বাইরে যাব এই 30 মিনিট আমার সময় হাঁটতে, আমি শুধু হাঁটবো, জিম টেম এত কিছুই এত লাগবে না, আমি হাঁটি, ওইটা শুরু করেন। আর দেখা যায় যে এক সপ্তাহ পর 2 সপ্তাহ পর আরো এনার্জি লাগে যে ওকে আমি আর একটু বেশি হাঁটতে পারি, নাহলে আর একটু জোরে হাঁটতে পারি। সো এই হ্যাবিটগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে বেশিরভাগ লোক দেখতে পারে যে ইভেন বাসায় বসে জিরো ইকুইপমেন্ট নিয়ে যে যদি আমরা শুধু পুশ আপ, সিট আপ, কয়েকটা এক্সারসাইজ গুলো করি along with walking, $0 লাগে, কোনো জিম মেম্বারশিপে টাকাও দিতে হয় না, কিছুই লাগে না। কিন্তু আমাদের যদি একটা হেলথি ব্যালেন্স প্রোগ্রাম থাকে আসলে সবই করা যায়। তাহলে আপনি যেটা বলেছেন যে একটা হেলদি ব্যালেন্স প্রোগ্রাম, এটাই মেইন কথা। কোনো একটা জিনিস আমার হেলথের দায়িত্ব আর একজনের উপরে মেম্বারশিপ নিয়ে, জিমে মেম্বারশিপ নিয়ে দিয়ে দিলাম, এটা দিয়ে আসলে ফুলফুল হবে না। আমাদেরকে আসলে কম্বাইনলি করতে হবে, যে চারটি বলেছেন যে 4 পিলার্স, ওয়েট লসের জন্য 4 পিলার্স, এগুলো মেনটেন করতে হবে। আর সর্বশেষ আমার যেটা মনে হলো যে বিহেভিয়ার মডিফিকেশন, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। কারণ দেখা যায় যে অনেকেই এবং এক্সারসাইজও ট্রাই করছে, ডায়েটও ট্রাই করছে, ঔষধও নিচ্ছে দুই একটা, কিন্তু আসলে মেনটেন করছে না প্রপারলি, কনসিস্টেন্টলি কিছু করছে না। হ্যাঁ, ছেড়ে ছেড়ে করছে, সবসময় করছে না। এখানে তার একটা মোটিভেশনের একটা গ্যাপ বোধহয় রয়ে যায়। এ ব্যাপারে আপনার অভিমত কি? হ্যাঁ, ডেফিনেটলি বিহেভিয়ার মডিফিকেশন হলো ফাউন্ডেশনাল। আমরা যে বলি লাইফস্টাইলের ব্যাপারে, যে আমরা যদি হ্যাবিটটা শুরু করি, আর আই থিঙ্ক আমি আমার পেশেন্ট থেকেও বলি যে Ramadan is a great example. 30 days you learn to incorporate new behaviors, and then after 30 days it becomes a part of your everyday life. And আসলে for healthy weight maintenance এগুলো প্রোগ্রাম আসলে বলে না, it becomes lifestyle. এটা হলো তোমার শুধু everyone's everyday life. আমি যখন উঠবো আমি এরকমই খাওয়া খাবো, আমি যখন উঠবো আমি এক্সারসাইজটা করবো, কারণ এটা হলো আমার নর্মাল। যেমন আমরা দাঁত ব্রাশ করি আর গোসলও করি, এক্সারসাইজ আর ভালো খাওয়াটা সেভাবে একটা ন্যাচারাল জিনিস হতে হয়। সো তাই জন্য বিহেভিয়ার মডিফিকেশনটা প্রথম হলো হ্যাবিট ফরমেশন, আর সেটা হলো চ্যালেঞ্জিং, এটা কষ্ট, এটা চিন্তা করে নিজেকে বলতে হবে যে আমি এটা করবো, আর একদিন মেবি হবে আর 2 দিন হবে না, আর আমি বলি এটা ঠিক আছে। একদিন যখন শুরু করি আমরা কখনো এইম করবো না পারফেকশনের জন্য অন ডে 1, একটু সাবার থাকতে হয় and say okay let's try our best, আর আমরা দেখবো after at least 2 to 3 weeks it becomes a part of our life, আমাদের এভরিডে লাইফের মতন হয়ে যায়। যে হ্যাঁ, আমি যদি হাঁটি না, নাহলে এক্সারসাইজ করি না, আমার একটু ছটপটি লাগে আসলে। সো তাই জন্য যদি ছটপটটা লাগে এটা ভালো, কারণ বডিটা বলছে আই নিড দিস টু বি হেলথি, আর এটা হ্যাবিট হয়ে যায়। বিহেভিয়ার মডিফিকেশন হলো এক্সারসাইজ ইনকর্পোরেশন about good family habits. সো ঠিক সময় কি উঠছি সকালে, আমার কি কাজগুলো ঠিক মতন করছি, তারপর রাত্রের দিকে আমি কি বেডে যাচ্ছি ঠিক মতন ঠিক সময়, আমার কি 7-8 ঘন্টা পুরো হেলথি স্লিপ হচ্ছে, আমার ঘুমটা কি হেলথি হচ্ছে, বিকজ ওয়েটের জন্য স্লিপটা হলো খুবই ইম্পর্টেন্ট। সো যে হ্যাবিটগুলো আমরা চেঞ্জ করতে পারি টু এনশিওর হেলথি মেটাবলিজম হলো আসলে খুবই দরকার। সো আমাদেরকে সিস্টেমের মধ্যে